এসইওর কাজ শেষ। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে। ওকে, তো অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও কিভাবে কাজ করে এটা আমাদের আগে জানা লাগবে। তো অফ পেজ এসইও মানে হলো ওয়েবসাইটের অফ সাইট মার্কেটিং করা বা অফলাইন মার্কেটিং করা। আমার ওয়েবসাইটটা হচ্ছে creativeniloy.com। আমি আমার সাইটের ভেতরে অন পেজ এসইওর কাজ শেষ করার পরে আমার সেকেন্ড কাজ হবে হচ্ছে অফ পেজ এসইও নিয়ে কাজ করা। অফ পেজ এসইওর কাজটা যখন আমরা শেষ করে ফেলবো, এরপরে আসলে তেমন আর কিছু একটা নাই। তো অফ পেজ এসইওর কাজটা শুরু করার আগে আমাদের আগে লিঙ্কের টাইপগুলো বুঝে নিতে হবে। এইগুলো হচ্ছে লিঙ্কের টাইপ। তো লিঙ্কের টাইপগুলো কি আমরা একটু দেখি। প্রথম যে লিঙ্কের টাইপ, এটার নাম হচ্ছে ইনকামিং। আর যাই হোক, আমি আগে আপনাদেরকে লিঙ্কগুলো লিস্ট করে দিই। তো কত রকমের লিঙ্ক হতে পারে আমরা আগে তার একটা লিস্ট করি, তাই না? প্রথমে আমরা লিঙ্কে বলতেছি হচ্ছে ইনকামিং, তারপর হচ্ছে আউটগোয়িং, তারপরে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল, তারপর হচ্ছে ডু ফলো, তারপর হচ্ছে নো ফলো। ওকে, ইনকামিং, আউটগোয়িং, ইন্টারনাল, এক্সটার্নাল, ডু ফলো, নো ফলো। তারপর হচ্ছে আরো কয়েক রকমের লিঙ্ক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক, নন টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, তো আরো অনেক ধরনের লিঙ্ক কিন্তু হতে পারে এখানে। আমি একটা সফটওয়্যার ওপেন করতেছি, এই সফটওয়্যারের নামটা হচ্ছে সাবলাইম টেক্সট। তো সাবলাইম টেক্সট কেন ব্যবহার করে আপনারা জানেন। সাবলাইম টেক্সট মূলত ব্যবহার করা হচ্ছে কোডিং এর জন্য, রাইট? এটা হচ্ছে কোডিং এর জন্য একটা বেস্ট কি প্ল্যাটফর্ম, তাই না? ওকে, বা সফটওয়্যার। এখানে আপনি যে কোনো কোড সুন্দর মতো করে করলে লাইন বাই লাইন ভালোভাবে দেখা যাবে। তো প্রথম যে লিঙ্কের টাইপ আমরা লিখছি সেটার নাম হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং করা হয় একটা ওয়েবসাইটের, ধরেন পেজ এ, এই পেজ এর সাথে আমরা যদি পেজ বি কে কানেক্ট করি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর আমরা যদি মনে করেন আমাদের সাইটের পেজ এর সাথে আমরা যদি অন্য সাইটের পেজ 1 or 2 3 এইভাবে যদি কানেক্ট করি তাহলে এটা হবে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে? যেমন মনে করেন যে আমরা যখন ফেসবুকে ভিজিট করি তখন আমরা যখন কোনো লিঙ্ক দেখতে পাই, ওই লিঙ্কগুলো সব লিঙ্কগুলোই কিন্তু এক্সটার্নাল লিঙ্ক। আমাদের সাইটটা যখন আমরা ফেসবুকে ছেড়ে দিব তখন আমাদের সাইটের লিঙ্ক ফেসবুকের জন্য এক্সটার্নাল লিঙ্ক, কারণ ভিজিটর ফেসবুক থেকে ক্লিক করে অন্য পেজে চলে যাচ্ছে। বাট আমাদেরই সাইটের পেজের সাথে পেজ বি যদি কানেক্ট থাকে এটাকে বলবো হচ্ছে আমরা ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে? তো এটা একটু আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ দেখি, চলেন। যেমন হচ্ছে আমরা যদি প্রথম আলোতে যাই, এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট, তাই না? এই প্রথম আলোর ওয়েবসাইটের মধ্যেই দেখবেন একটা পেজের সাথে আরেকটা পেজ খুব সুন্দরভাবে কানেক্ট করা আছে, এবং একটা নিউজের সাথে আরেকটা নিউজও কিন্তু অনেক সময় দেখবেন যে ভালো করে কানেক্ট করা আছে। তো এগুলো কিভাবে করা থাকে? এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্কের কারণে করা থাকে। ইন্টারনাল লিঙ্ক আমরা ধরেন একটা পেজের মধ্যে ঢুকে দেখি যে এরা ইন্টারনাল লিঙ্ক করছে কিনা। যত বড় ওয়েবসাইট রে বাবা। আচ্ছা, এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক করা নাই, কিন্তু এই যে এইগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করা আছে, যে ফুটবল খেলা, মেসি, এগুলো কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করে আপনার হলো কি বলে ট্যাগগুলো দেওয়া আছে। তারপরে হলো এই যে এই সম্পর্কিত আরো অনেক খবর, এগুলো কিন্তু ইন্টারনাল লিঙ্ক। তার মানে এই পেজের সাথে এই পেজটা ইন্টারনালি লিঙ্ক করা আছে। বাট এখানে দেখেন কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, এগুলো কিন্তু এক্সটার্নাল লিঙ্ক। ফেসবুক তো আর প্রথম আলোর কোনো পেজ না, তাই না? সো প্রথম আলোর জন্য ফেসবুক হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। বাট প্রথম আলোরই একটা আর্টিকেল আরেকটা আর্টিকেলের সাথে যদি কানেক্ট করা থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তাহলে এক কথা ইন্টারনাল লিঙ্ক হলো মানে হলো একই সাইটের মধ্যে একটা পেজের সাথে আরেকটা পেজে কানেক্ট করা, আর এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে একটা সাইট থেকে আরেকটা সাইটে লিঙ্ক দেওয়া, এটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে? এটুকু কি বুঝছেন?
আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে আরেকটা জায়গায় যাই। এটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। আচ্ছা, এটা তো বুঝছেন যে ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক কি। এখন আমরা দেখি ইনকামিং লিঙ্ক আর আউটগোয়িং লিঙ্ক। মনে করেন কোনো একটা ভিজিটর ফেসবুক থেকে ক্লিক করে প্রথম আলোতে এসে এই পেজটা ভিজিট করলো, তাহলে এটাকে আমরা কি বলতেছি? ইনকামিং লিঙ্ক। প্রথম আলোর জন্য এই লিঙ্কটা হচ্ছে ইনকামিং লিঙ্ক। বাট একজন ভিজিটর এখান থেকে ক্লিক করে ফেসবুকে চলে গেল বা টুইটারে চলে গেল, তার মানে এই লিঙ্কটা হলো প্রথম আলোর জন্য আউটগোয়িং লিঙ্ক। ইনকামিং মানে হচ্ছে যে কোনো লিঙ্ক ধরে ভিজিটর আমার সাইটে আসবে, আর আউটগোয়িং লিঙ্ক মানে হচ্ছে কোনো লিঙ্ক ধরে ভিজিটর আমার সাইট থেকে বের হয়ে যাবে। দেখেন মোটামুটি অলমোস্ট অনেকটা কাছাকাছি, কিন্তু অনেক তফাৎ। ইনকামিং মানে হলো যে ভিজিটর অন্য সাইট থেকে আমার সাইটে আসবে। ইনকামিং মানে আমার সাইটে ভিজিটর আসতেছে কোনো একটা লিঙ্ক ধরে। মনে করেন আমি ইউটিউবে কোনো একটা ভিডিও নিচে ডিসক্রিপশনে আমার সাইটের লিঙ্কটা দিছি, তো ওইখানে ভিডিওটা দেখে একজন ভালো লাগলো, লিঙ্কে ক্লিক করে আমার সাইটে চলে আসলো, তার মানে ইউটিউবে যে আমি লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা আমার সাইটের জন্য ইনকামিং লিঙ্ক। আর আউটগোয়িং হলো যে ইউটিউব থেকে ভিজিটরটা বের হয়ে গেল, বাট ভিজিটরটা ইউটিউবের জন্য কিন্তু লিঙ্কটা কিন্তু ইউটিউবের জন্য একটা আউটগোয়িং লিঙ্ক ছিল, ঠিক আছে? এই অথবা আমার সাইটে আমি একটা লিঙ্ক দিলাম যে আরো বিস্তারিত জানতে উইকিপিডিয়াতে চলে যান, তার মানে উইকিপিডিয়াটা আমার সাইটের জন্য আউটগোয়িং লিঙ্ক, কারণ ভিজিটর আমার সাইট থেকে বের হয়ে বাইরে চলে যাচ্ছে। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমার সাইটের সাথে একটা পেজের সাথে আরেকটা পেজে কানেকশন। তার মানে হলো ভিজিটর আমার সাইটে একটা নিউজ পড়লো, পরে ভালো লাগলো, নিচের দিকে এসে আরেকটা নিউজে ক্লিক করে আরেকটা নিউজ পড়লো, কারণ আমি আরেকটা নিউজের সাথে ইন্টারনালি ওটাকে কানেক্ট করে রাখছি। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর সিস্টেম। আর এক্সটার্নাল লিঙ্কিং তো বলতে পারেন আউটগোয়িং এর মতো। এক্সটার্নাল আর আউটগোয়িং প্রায় সেম জিনিস, ভিজিটর বাহিরে চলে যায়, তাই না? এখন হচ্ছে ডু ফলো আর নো ফলো। ডু ফলো কি, নো ফলো কি? আমরা যে লিঙ্কগুলো দেখি ওই লিঙ্কগুলো হচ্ছে সমস্ত লিঙ্কই HTML অ্যাট্রিবিউট দিয়ে করা, তাই না? তো এই রিয়েল ইকুয়াল টু নো ফলো যখন আমরা লাগাবো, তখন ওই লিঙ্কের মধ্যে গুগল রোবট আর ঢুকতে পারবে না। ডু ফলো মানে হচ্ছে কোনো লিঙ্ক যদি রোবট ভিজিট করতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর কোনো লিঙ্ক যদি ভিজিটর ভিজিট না করতে পারে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে নো ফলো লিঙ্ক। বোঝা গেছে ডু ফলো আর নো ফলোর তফাৎ? তো যে কোনো লিঙ্ক অটোমেটিক্যালি ডু ফলো হয়। আমরা যদি সেই লিঙ্কের সাথে রিয়েল ইকুয়াল টু নো ফলো নামের একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নো ফলো লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে দেখেন একটা অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর লিঙ্ক। অ্যাঙ্কর লিঙ্কগুলো দেখতে কেমন হয়? এ স্পেস href ইকুয়াল টু URL, তারপর হচ্ছে ক্লিক হেয়ার, তাই না? আমি একটু এইভাবে লিখি, দেখেন আমি অ্যাঙ্কর টেক্সটে একটু ভালো করে লিখি। লিঙ্কটা হয় হচ্ছে এরকম, এ স্পেস, আচ্ছা এ স্পেস href ইকুয়াল টু, এখানে হচ্ছে কোটেশনের মধ্যে কোলন থাকবে, URL, এখানে হচ্ছে URL, তারপর হলো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, তারপরে আমাদের এখানে থাকে হচ্ছে টেক্সট হেয়ার, তারপর আমাদের এই অ্যাঙ্কর টেক্সটটা এখান থেকে শেষ হয়ে যাবে। তার মানে হলো কোনো ভিজিটর যদি এই টেক্সট হেয়ার কথাটায় ক্লিক করে কোথায় চলে যাবে? এই URL এর মধ্যে চলে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সটের মূল ধারণা। এই পুরো লিঙ্কটাতে গুগল রোবট অটোমেটিক্যালি ভিজিট করতে পারবে। সো এটাকে আমরা বলতেছি যে ডু ফলো লিঙ্ক। বাট এই লিঙ্কের এই স্টার্টিং ট্যাগের ভেতরে যদি আমরা এই রিয়েল ইকুয়াল টু নো ফলো ট্যাগটা লাগাই দিই, তাহলে কিন্তু গুগল রোবট আমাদের এই লিঙ্কটার মধ্যে আর ঢুকতে পারবে না এবং দেখতে পারবে না যে আমাদের ভিজিটররা আসলে এখান থেকে বের হয়ে কোথায় চলে যাচ্ছে। তারপর হলো আমাদের নো ফলো ট্যাগটা আমরা দেখলাম। তারপর হলো আমাদের টার্গেট ব্ল্যাঙ্ক ট্যাগ। টার্গেট ব্ল্যাঙ্ক কি? টার্গেট ব্ল্যাঙ্ক হচ্ছে এক ধরনের HTML অ্যাট্রিবিউট যেটার দ্বারা কোনো লিঙ্কে আমরা নিউ ট্যাবে ওপেন করাই। যেমন ধরেন প্রথম আলোর মধ্যে আমরা যদি এখানে টুইটারে ক্লিক করি, দেখেন নতুন ট্যাবে ওপেন হবে। এটা কিন্তু এই ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে না, এটা নতুন একটা ট্যাব নিয়ে টুইটারের লিঙ্কটা ওপেন হয়ে যাচ্ছে। সো আমরা এই লিঙ্কটাকে বলতে পারি হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক। আর যদি এই পেজের মধ্যেই ওপেন হয়ে যেত তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে নন টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক, ঠিক আছে? তো এইটাকে আমরা HTML অ্যাট্রিবিউটের মধ্যে এখানে ইন্সপেক্টে গিয়ে আমরা কিন্তু চেক করে দেখতে পারি যে আসলে এটা টার্গেট ব্ল্যাঙ্ক কি নন টার্গেট ব্ল্যাঙ্ক। এখানে দেখবেন যে HTML অ্যাট্রিবিউটটা দেওয়া আছে, যদিও বা রে বাবা কি কোড করছিস রে বাবা, থাক দেখলাম না। এখানে বোঝা যাবে মনে হয়। তারপরে এখানে এরা হাইড করে রাখছে এগুলো সবকিছু।
এই যে এটা এ স্পেস টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে কেউ যদি twitter.com এ ক্লিক করে তাহলে সে নতুন ট্যাব ওপেন হবে। টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লাগানোর মানে হচ্ছে যে সে নতুন ট্যাব ওপেন হবে। তারপরে এ স্পেস এইচআর, তারপরে রেল ইকুয়াল টু নো রেফারার, এই নো রেফারার আর এই রেল ইকুয়াল টু নো ফলো, রেল ইকুয়াল টু নো ফলো আর রেল ইকুয়াল টু নো ওপেনারের মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই, কাছাকাছি। এটাতেও গুগল রোবট ঢুকবে না। তো তারপরে জাস্ট অ্যাজ ইউজুয়াল এখানে কি দেওয়া আছে টেক্সটের মধ্যে, টুইটার দেওয়া আছে, যে twitter.com দেখছেন, twitter.com। তো মোট কথা আমরা যত লিঙ্কে দেখি সমস্ত লিঙ্কে আসলে এই বেসিক কোডের উপরে বেচ করে করা, এই বেসিক কোড, এই বেসিক কোডের উপরে বেচ করা সমস্ত লিঙ্ক, যত লিঙ্ক আছে HTML অ্যাক্টিভিটি, কোনো ওয়েবসাইটের মেনু বলেন, কোনো ইন্টারনাল লিঙ্ক বলেন, এক্সটার্নাল লিঙ্ক বলেন, এভরিথিং যা কিছু আছে সমস্ত কিছু এই বেসিক কোডের উপরে, কোডের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে করা হয়েছে আর কি। তো আমাদের এই জিনিসগুলো বুঝলেই হবে। তো মোটামুটি আমরা সবগুলো লিঙ্ক সম্বন্ধেই ধারণা পেলাম এবং আমরা এটা বুঝে গেছি যে কিভাবে এই লিঙ্কগুলো কাজ করে, এই লিঙ্কগুলো কেন আমাদের এটার মধ্যে দিতে হয়। তো এখন বলেন তো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কি ধরনের লিঙ্ক ইউজ করব। আমরা যখন আমাদের সাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্ক দিব, লিঙ্কগুলোকে আমরা করব হচ্ছে ডু ফলো লিঙ্ক, কারণ হচ্ছে আমরা চাই যে গুগল রোবট এগুলো দেখুক। কিন্তু যখন আমরা এক্সটার্নাল লিঙ্ক এবং আউটগোয়িং লিঙ্ক অ্যাড করব, তখন অবশ্যই আমরা এইগুলোকে নো ফলো করে দিব, কারণ ভিজিটর আমাদের সাইট থেকে চলে যাচ্ছে, এটা গুগল রোবটকে আমরা জানতে দিচ্ছি না। বোঝা গেছে? তারপর টার্গেট ব্ল্যাঙ্ক, আমরা অবশ্যই সমস্ত এক্সটার্নাল লিঙ্কে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক করব। ইন্টারনাল লিঙ্কে টার্গেট ব্ল্যাঙ্ক করে আমাদের কোনো লাভ নাই। আমরা অলওয়েজ এক্সটার্নাল লিঙ্কগুলোকে টার্গেট ব্ল্যাঙ্ক করব, কারণ যে কোনো এক্সটার্নাল লিঙ্ক, ধরেন আমার সাইটে আমি ফেসবুকের ইউআরএল দিছি, এটা যেন মানুষ ক্লিক করে নতুন ট্যাব ওপেন হয়, এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তাছাড়া আমাদের ওয়েবসাইটের পেজটা লোড নিয়ে কিন্তু ফেসবুকের পেজটা চলে আসবে, তাহলে হলো কি আমাদের ওয়েবসাইট থেকে ভিজিটর টোটালি হারাই গেল একদম, ঠিক আছে? বাট যখন ভিজিটর এভাবে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে, এইভাবে নতুন ট্যাবে যখন ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আগের ট্যাবটা এখানে থেকেই যাচ্ছে, এটা কিন্তু হারাচ্ছে না। বাট এটার মধ্যেই যদি ফেসবুক লোড নিত তাহলে তো এই পেজটাই হারাই যেত, তাই না? এই জন্য অবশ্যই আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল লিঙ্কগুলো করব, সমস্ত এক্সটার্নাল লিঙ্ক যেন আমাদের টার্গেট ব্ল্যাঙ্ক হয়। ওকে, তো আমাদের এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। তো এই লিঙ্কিং সিস্টেমগুলো নিয়ে বা লিঙ্ক কত ধরনের হয়, এই জিনিসগুলো নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করে ফেলেন। বোঝা গেছে কমপ্লিটলি? আচ্ছা, এগুলো অনেক সহজ। ওকে, তারপর হচ্ছে আমরা দেখলাম ইনকামিং ইনবাউন্ড লিঙ্ক আর ইনকামিং লিঙ্ক একই, আউটগোয়িং লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক একই জিনিস, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কও আমরা দেখলাম, ডু ফলো নো ফলো ব্যাক লিঙ্কও আমরা দেখলাম। এখন হচ্ছে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। আমাদের ওয়েবসাইটে অপেজিসিও কাজ করার আগে আমাদেরকে স্ট্র্যাটেজিগুলো আগে ডিফাইন করে নিতে হবে। আমরা কি কি কাজ করব সেটা আমাদেরকে আগে লিস্ট করে নিতে হবে। তো বিভিন্ন রকমের লিঙ্ক বিল্ডিং টেকনিক আছে, সমস্ত লিঙ্ক বিল্ডিং টেকনিকই আমাদের জানতে হবে। তো অফ-পেজ এসইও কি, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। অফ-পেজ এসইও মানে হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে মার্কেটিং করা, ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করা। আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে শেয়ার করে আসলাম, একটা ব্লগের কমেন্টের নিচে শেয়ার করে আসলাম, একটা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করলাম, সেই আর্টিকেলের মধ্যে আমার সাইটের লিঙ্কটা ঢুকাই দিলাম। এইভাবে যেমনে পারেন, যেভাবে পারেন, যতগুলো স্ট্র্যাটেজি আছে, যতগুলো স্ট্র্যাটেজিতে পারা যায়, সমস্ত স্ট্র্যাটেজিতে আমাদেরকে অফ-পেজ এসইওর কাজ করতে হবে। যতটা সম্ভব আমাদের ওয়েবসাইটটা ইন্টারনেটে পাবলিশ করা যায় ততটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে। আর এই অন-পেজ এসইও কি সেটা তো জানেনই, যে সাইটের টাইটেলের মধ্যে আমরা অপটিমাইজ করতেছি, আমরা সাইটের ডিসক্রিপশন অপটিমাইজ করতেছি, সাইটের মেটা টাইটেল, সাইটের মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করতেছি, সাইটে আমরা মেটা কিওয়ার্ড ফিক্স করতেছি। এই সমস্ত জিনিসই হচ্ছে আমাদের অন-পেজ এসইওর কাজ। বাট অফ-পেজ এসইওর কাজের মধ্যে এসে কিন্তু আমাদের সাইটের কোথাও ভেতরে হাত দিতে হচ্ছে না, নাথিং, কোথাও হাত দিতে হচ্ছে না। শুধু লিঙ্কগুলো কি আমাদের একটু আইডিয়া নিলেই হয়ে যাবে এবং নেক্সট টাইম আমাদেরকে এই সাইটের ইউআরএলটা নিয়ে মার্কেটিং করতে হবে। বিভিন্ন জায়গায় দেখেন না প্রথম আলোর ইউআরএল দেখা যায়, কিন্তু অনেক জায়গায় অনেকে প্রথম আলোর লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছে, তাতে হলো কি প্রথম আলোর অফ-পেজ এসইও হয়ে যাচ্ছে। ওকে, তো ব্যাকলিঙ্ক বা অফ-পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং আসলে এটাই, যে একটা ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করা, বিভিন্ন জায়গায় লিঙ্ক নিয়ে মার্কেটিং করা। এটার দুইটা বেনিফিট আছে, একটা হচ্ছে একটা ওয়েবসাইট খুব সহজে গুগলে র্যাঙ্ক পেয়ে যায়, 2 নম্বর বেনিফিট হচ্ছে ওয়েবসাইটটা প্রচুর পরিমাণে ট্রাফিক আসে। চিন্তা করেন, আমি যদি quora.com-এ একটা প্রশ্নের অ্যান্সারের নিচে
আমার ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে আসি, তাহলে ওই প্রশ্নটা কি লাখ লাখ মানুষ যদি দেখে থাকে, আমার ওয়েবসাইটটাও লাখ লাখ মানুষ দেখবে না? সেখান থেকে তো মিনিমাম 100 পিপুল হলেও আমার সাইটে ক্লিক করবে। তার মানে কি আমি quora.com থেকে 100টা ভিজিটর আমাদের সাইটে পেয়ে গেলাম। সো অফ পেজ এসইও যে শুধুমাত্র গুগলের র্যাঙ্কের জন্য করা হয় তা না, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্যও কিন্তু করা হয়। আর আপনারা জানেন যে ওয়েবসাইটে ট্রাফিক যখন ঢুকবে, গুগলের কাছে ওয়েবসাইটের তত বেশি ভ্যালু বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো বিভিন্ন রকমের ব্যাকলিঙ্কের চেকার টুল আছে, টেকনিক আছে, কাউন্টার আছে, আমরা এগুলো একটু পরে দেখব। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস গিফট করব, আমার নিজের একটা জিনিস আপনাদেরকে আমি গিফট করব অফ পেজ এসইও শেখার জন্য। আপনাদের হয়তো অন পেজ এসইও শেখার সময় অনেক কষ্ট হয়েছে, কোনো বাংলা কোনো বই ছিল না, কোনো পিডিএফ ছিল না, বা কোনো কিছুই ছিল না। বাট অফ পেজ এসইওর মধ্যে কিন্তু আমার নিজের লেখা খুব সুন্দর একটা বই আছে। এই একটা পিডিএফ বই মোটামুটি আমি 2টা পার্টে লিখছি। এই 2টা বই যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন, তাহলে আপনাদের অফ পেজ এসইওটা অনেক সুন্দর করে শেখা হবে। সাইটের অফ পেজ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে খুব জুসি আইটেম কিন্তু এই অফ পেজ এসইও বা অফ পেজ মার্কেটিং। এবং যারা ডিজিটাল মার্কেটার আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু হাহাকার করে থাকে একটা ভালো লিঙ্ক করার জন্য, বা আপনাকে প্রচুর পরিমাণে লোক হায়ার করবে যখন জানবে যে আপনি খুব ভালো মানের লিঙ্ক করে দিতে পারেন, খুব ভালো মানের লিঙ্কের সার্ভিস দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমরা অফ পেজ এসইওটা এখানে জেনে রাখি। অফ পেজ এসইও হলো যে আপনার ওয়েবসাইট সম্পর্কে অন্যরা যেটা বলছে সেটাই হচ্ছে অফ পেজ এসইও। সো আমাদের যখন ওয়েবসাইটের অন পেজ এসইওর কাজ শেষ হয়ে যাবে, তখনই আমাদের আর বসে থাকা যাবে না, তখনই আমাদের ওয়েবসাইটের জন্য অফ পেজ এসইওর কাজ শুরু করতে হবে। অফ পেজ এসইওর প্রধান কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা বা লিঙ্ক বিল্ডিং করা। তো আমরা এই ক্লাসের মধ্যে বা নেক্সট ক্লাসগুলোতে দেখব কি কি লিঙ্ক বিল্ডিং এর কাজ থাকতে পারে, একই একটা ওয়েবসাইটে কি ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়, কি কোয়ালিটির ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়, এবং কয়টা করে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে আমাদের সাইটে। দেখেন অফ পেজ এসইও কিন্তু এখন বর্তমানে আগের মতো নাই, আমাদের ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করতে হবে। কারণ জানেন যে অফ পেজ এসইও করার জন্য কিন্তু অনেক সফটওয়্যার বের হয়ে গেছে। কারণ যে জিনিসটার যত চাহিদা, সেই জিনিসটা কিন্তু তত সহজে মানুষ ক্র্যাক করার চেষ্টা করবে, সেই জিনিসটা মানুষ তত সহজে কিন্তু হ্যাক করার চেষ্টা করবে। যেমন ধরেন এই যে এটা কিন্তু এটার প্রচুর চাহিদা সম্পন্ন এটা একটা জিনিস। আমি এখন যে ভার্সনটা ইউজ করতেছি, এই ভার্সনটা কিন্তু একটা ক্র্যাক ভার্সন, বুঝতে পারছেন? কারণ আপনারা মনে হয় হয়তো এই ক্র্যাক ইট অল এর নাম শুনে থাকবেন। ক্র্যাক ইট অল, এই ক্র্যাক ইট অল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড়, crackit.info সবচেয়ে বড় ক্র্যাকিং সফটওয়্যার, বুঝতে পারছেন? এখানে টপ লেভেলের হ্যাকাররা কাজ করে, এবং এখানে যে সমস্ত টুলস, যে সমস্ত সফটওয়্যারগুলো দেখতে পারবেন সেই লেভেলের সফটওয়্যার, এবং এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট দিয়ে এটা কিন্তু কিনে নিতে হয়, বুঝতে পারছেন? এই ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এই অ্যাক্সেস কিনতে গেলে অনেক টাকা লাগে। বাট এটা এখানে যতগুলো সফটওয়্যার দেখতেছেন, এটা আনবিলিভেবল হলেও সত্যি যে এই সমস্ত সফটওয়্যার আমার কাছে আছে। দেখেন আমি এখানে ইউজ করতেছি এ মেম্বার প্রো, তাই না? এই যে এ আর মেম্বার, দেখেন আমার কাছে এই যে এ আর মেম্বারই, এ মেম্বারই কিন্তু আছে এখানে। ঠিক আছে, সো এখানে এ মেম্বার প্রোটা কিন্তু আমার কাছে আছে। তার মানে বুঝতে পারছেন যে এইখানে ক্র্যাকিটের সমস্ত টুলসের কালেকশন আমার কাছে আছে, বুঝা গেছে? তো এই হলো যে বিষয়। প্রচুর চাহিদা, আমি যে জিনিসটা ইউজ করতেছি প্রচুর চাহিদা, এটা পাওয়া যায় খুব প্রিমিয়াম লেভেলের জায়গায় পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে crackit.info। এছাড়া আপনি ইন্টারনেট জগতে যত জায়গায় খুঁজেন এ মেম্বার প্রো আপনি কিন্তু পাবেন না। আপনার সেই ওদের ওয়েবসাইট থেকে $200 দিয়ে আপনার ওটা কিনাই লাগবে। ঠিক আছে, কোনো উপায় নাই কিন্তু। তো এই জিনিসটা যখন মানুষ প্রচুর পরিমাণে ক্র্যাক করার চেষ্টা করবে, এরকম আরও অনেক সফটওয়্যার ব্যবহার করে ফেলবে এটা ক্র্যাক করার জন্য, বাট সবাই কি পারবে না। ঠিক অফ পেজ এসইওর কাজও এরকম, যে মনে করেন এটা এত চাহিদা সম্পন্ন একটা কাজ, এটা মানুষ প্রচুর সফটওয়্যার তৈরি করবে। মনে করেন একটা সফটওয়্যার আপনাদের দেখাই, এই সাইটের নাম হচ্ছে ব্যাকলিঙ্ক বিস্ট। ব্যাকলিঙ্ক বিস্ট দিয়ে রাতারাতি অনেক ব্যাকলিঙ্ক করা যায় একটা সাইটের জন্য, প্রচুর ব্যাকলিঙ্ক করা যায়। লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার, এই যে দেখেন দ্য বেস্ট এসইও লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে কিন্তু লিঙ্ক বিল্ড করা যায়, কিন্তু এটা টোটালি করা যাবে না। এই সফটওয়্যার আমার কাছেও আছে, এদের কয় টাকা দাম? $397 আমার কাছে আছে। এটা একবারে লাইফ টাইম অ্যাক্সেস আমার কাছে আছে, ইউজার নেম পাসওয়ার্ড সহ আছে, বাট আমি কিন্তু এটা ইউজ করি না, বুঝতে পারছেন? সো মানুষ কিন্তু চাইবে এই জিনিসটা দিয়ে, এই যে বলছে যে এটা ইউজ করলেই কিন্তু টপ 3-র মধ্যে চলে আসা যাবে গুগলের, অথবা 5th পজিশনের মধ্যে চলে যাবে, বুঝতে পারছেন? এই যে টপ 5 গুগল চার্জ 2 উইক, 2 সপ্তাহের মধ্যে আপনি গুগলের 2 উইকের মধ্যে চলে আসবেন, কিন্তু টোটালি ব্ল্যাক হ্যাট এসইওর একটা টপ, বুঝতে পারছেন? যারা এসইও হ্যাকার আছে তারা ছাড়া এই কাজগুলো কেউই জানে না। আমি এই কাজটা জানি, কিন্তু এই কাজটা আমি করি না। যে সমস্ত ক্লায়েন্ট আমার সাথে খুব বেশি লেভেলের শয়তানি করে, তাদের সাথে 2-একটা জায়গায় দেই, কিন্তু কম করার চেষ্টা করি। কারণ আপনারা জানেন যে এনএস শামীম নামের একটা ব্যক্তি ছিল,
এ কিন্তু সর্বপ্রথম কেস খাইছে এই ব্ল্যাক হ্যাট এসিও করার বলে, ও কিন্তু দীর্ঘদিন জেলও খাটছে। সো আমার এই জিনিসগুলো অনেক ভয় লাগে, যার কারণে আমি অ্যাপ্লাই করি না। হয়তো দেখা যাচ্ছে দুই একটা জিনিস নিয়ে আমি ক্লায়েন্টের কাজ করলাম না, নিজের কাজে লাগাই আমি এগুলো, বুঝতে পারছেন? কিন্তু মানুষকে আমি কখনোই দিই না। এই ব্যাকলিং বিশটা আমার কাছে আছে। যাই হোক, তো এরকম অনেক সফটওয়্যার আছে, এগুলো ইউজ করা যাবে না। এখানে বলা হয়েছে কি, অপটিজিসিও কিন্তু আগের মতো নাই। তার মানে আপনি এক রাতে 5000 লিঙ্ক বিল্ড করলে গুগলের টপ র্যাঙ্কে চলে গেলেন, তা কিন্তু নয়। গুগল অনেক স্মার্ট। সো আপনার ব্যাকলিং তৈরি করতে হবে ঠিকই, কিন্তু সেটা দেখে মনে হয় যে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। আপনাকে অবশ্যই ন্যাচারালি ব্যাকলিংগুলো নিতে হবে। একজন আপনাকে যেন ন্যাচারালি ব্যাকলিং দেয়, একজন তার ওয়েবসাইট থেকে যেন আপনাকে ন্যাচারালি রেফার করে। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের টপ 20 জন এসইও এক্সপার্টের একজন লিস্ট করতেছে, করার সময় সাথে আমার ওয়েবসাইটের লিঙ্কটাও সে দিয়ে দিল। এই যে প্রথমে ফারুক খান, তারপরে কিট নিলয়, তারপরে মুরাদ হাসান, তারপরে অমুক, তারপরে এনএস শামিম, তারপরে হাবিজাবি, এরকম সে 20টা লিস্ট করলো। তার মধ্যে আমার সাইটের লিঙ্কটাও দিয়ে দিল। তার মানে হলো কি, আমি কিন্তু অটোমেটিক্যালি ফ্রিতে ন্যাচারালভাবে একটা ব্যাকলিং পেয়ে গেলাম একটা সাইট থেকে। ঠিক আছে? তো গুগল এইটাই চায় যে আপনাকে ন্যাচারালি মানুষ লিঙ্ক দিক। আপনাকে কেউ ভালো বলতে বলতে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিল, অথবা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে তার সাইটের মধ্যে আপনার সাইটের ব্যাকলিংকটা দিয়ে দিল। তো এই হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়েতে ব্যাকলিং। কিভাবে ন্যাচারাল ওয়েতে লিঙ্ক বিল্ড করবো আমরা, সেই সম্বন্ধে এখানে সুন্দরভাবে লেখা আছে। এটা একটু আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে, এটা অনেক কথা আমি লিখছি, এটা পড়ে নেবেন। ওকে, তারপরে লিঙ্ক বিল্ড করার কিছু রুলস এখানে বলা আছে, যে সাইটের প্রধান কিওয়ার্ডটা ধরে আমাদেরকে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। কিন্তু প্রধান কিওয়ার্ডটা আমাদের একটু ঘুরায় নিতে হবে। আমাদের প্রধান কিওয়ার্ডটাকে বিভিন্ন রকমের কিওয়ার্ডে রূপ দিতে হবে। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, বিভিন্ন কিওয়ার্ডে রূপ দিতে হবে, দিয়ে সেই কিওয়ার্ডের উপরে বেচ করে আমাদের এটা করতে হবে। তো আমাদের আর্টিকেলের ট্যাগ হিসেবে 3টার বেশি কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। আমাদের সাইটে ডু ফলো, নো ফলো 2 ধরনের লিঙ্কই করতে হবে। শুধু ডু ফলো লিঙ্ক করলে হবে না, নো ফলো লিঙ্কই করতে হবে। তাছাড়া শুধু ডু ফলো লিঙ্ক করলে গুগল আবার মাইন্ড করে বসবে, মনে করবে যে হয়তো আমরা সফটওয়্যার ইউজ করতেছি। টিএলডি থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করবো সবসময়। .com, .net, .org, .edu সাইটের খুব চাহিদা। এই সমস্ত সাইট থেকে যদি ব্যাকলিংকের সার্ভিস দিতে পারেন, বিলিভ করেন আপনার কিন্তু আর পিছনে কোনো দিন তাকাতে হবে না। বাট এডিউ সাইটের ব্যাকলিংকের সার্ভিস দেওয়া যায় না। ঠিক আছে? খুব অল্প সংখ্যক পোলাপাইন আছে ফাইবারে, ওরা দেয় হচ্ছে অন্য জায়গা থেকে, তাও কিনে নিয়ে এসে দেয় বাইরে থেকে। প্রতিদিন কিছু কিছু করে লিঙ্ক করুন। এই ধরেন একদিনে 100 করলেন, তারপরে 1 সপ্তাহ আর লিঙ্ক করলেন না, এরকম হলে কিন্তু হবে না। আপনাকে প্রতিদিনই 2, 3, 4, 5, 10টা করে লিঙ্ক তৈরি করতে হবে। সোশ্যাল সাইটের অ্যাক্টিভিটিগুলো বৃদ্ধি করতে হবে এবং প্রচুর পরিমাণে ট্রু সোর্স তৈরি করতে হবে। এই জিনিসগুলো আমাদের করতে হবে। ওকে, তারপরে আমাদের দেখতে হবে যে অথরিটি ব্যাকলিঙ্ক নেওয়ার, একটু ভালো ধরনের সাইট থেকে লিঙ্ক নেওয়ার চেষ্টা করতে হবে। এখন চিন্তা করেন, বাংলাদেশের একটা যেনতেন ভক্করচক্কর সাইট থেকে আমি লিঙ্ক নিলাম, আর আরেকটা হচ্ছে আমি উইকিপিডিয়ার একটা সাইট থেকে লিঙ্ক নিলাম, কোনটা বেশি ভালো হবে বলেন তো? 100% উইকিপিডিয়ার লিঙ্কটা বেশি ভালো হবে, কারণ উইকিপিডিয়ার অথরিটি অনেক ভালো। উইকিপিডিয়া একটা ট্রাস্টেড ওয়েবসাইট। উইকিপিডিয়া থেকে যদি কোনোভাবে আমি একটা লিঙ্ক নিতে পারি, আর্টিকেলের ভেতরে হোক, যেভাবে হোক না কেন, একটা লিঙ্ক নিতে পারলে আমার সাইট বুস্ট হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি যে কোনো একটা সাইট বা ইন্টারন্যাশনালি যে কোনো একটা নর্মাল সাইট থেকে আমি লিঙ্ক নিলে কিন্তু আমার সাইটে কোনো রকমের কোনো উপকার হবে না। বাট ভালো মানের একটা সাইট থেকে লিঙ্ক নিলেই জাস্ট এনাফ। তারপরে আমাদের লিঙ্কের পপুলারিটি দেখতে হবে। লিঙ্ক পপুলারিটি বলতে বোঝায় আপনার সাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্কগুলোর অথরিটি কেমন, এগুলোর ভেতরে আরও কী কী এলিমেন্ট আছে। ঠিক আছে, এগুলো আমাদের দেখতে হবে। ব্যাকলিঙ্ক অথরিটি কেন বা ব্যাকলিঙ্ক পপুলারিটি কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানা লাগবে। হ্যাঁ, কাউসার।